আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো নার্সিং অ্যাডমিশন একাডেমিতে তোমাদের স্বাগতম। তো আজকে নিয়ে এলাম আরও একটি ভিডিও, এবং আজকের ভিডিওতে খুবই ইম্পর্টেন্ট 10টি এমসিকিউ দেখাবো। এবং এই 10টি এমসিকিউ তোমাদের বিজ্ঞান রিলেটেড, যারা ডিপ্লোমাতে পরীক্ষা দিবা বা বিএসসিতে পরীক্ষা দিবা, দুইজনের ক্ষেত্রেই আসলে বেশি কাজ করবে। বিশেষ করে বায়োলজির যে 10টা এমসিকিউ যেগুলো বেশি ইম্পর্টেন্ট, সেরকম দেখে 10টা এমসিকিউ আমি এই ভিডিওতে রেখেছি। এবং আমার মনে হয় এই ভিডিও থেকে যে আজকে যে এমসিকিউগুলো দিয়েছি, এইখান থেকে অন্তত 1টা 2টা 3টা এরকম এমসিকিউ তোমরা পাবে। সো ভিডিওটা মিস করো না, পুরোটাই দেখার চেষ্টা করো। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবা। পেজ থেকে দেখে থাকলে পেজে একটা ফলো দিয়ে দিবা। আর তুমি কোথা থেকে দেখতেছো অবশ্যই একটু কমেন্ট করে জানাবা। আমাদের যে কোনো ইনফরমেশন, আমাদের নার্সিং সম্পর্কিত যে কোনো ইনফরমেশন তোমরা কিন্তু আমাদের যে ওয়েবসাইট আছে নার্সিং অ্যাডমিশন একাডেমি থেকে তোমরা দেখে নিতে পারো। তো আমি আর কথা বাড়াচ্ছি না, চলো আমরা মেইন ভিডিওতে চলে যাই। সর্বপ্রথম যে এমসিকিউটা, সেটা হচ্ছে মানব দেহে মোট কতটি হাড় থাকে? যারা একটু পড়াশোনা করেছো তারা হয়তো এটা পারবা। মানব দেহে মোট 206টি হাড় থাকে। এখানে এরও অনেকগুলো পার্ট আছে, এগুলো নিয়ে যদি তোমরা চাও আমি ডিটেলস ভিডিও করে দিতে পারবো, বাট এই মুহূর্তে এখানে আসলে বোঝাতে গেলে অনেক সময় লাগবে। তো মানবদেহে মোট 206টি হাড় থাকে। নাম্বার 2 যে প্রশ্নটা, মানবদেহের বৃহত্তম অঙ্গ কোনটি? দেখো, আমরা অঙ্গ বলতে কি বুঝি? আসলে একটা কোষ হচ্ছে একটা মানবদেহের ক্ষুদ্রতম একক। কোষের পরে যে বৃহত্তম অংশটা, সেটা হচ্ছে টিস্যু, অর্থাৎ কতগুলো কোষ মিলে টিস্যু তৈরি হয়, এবং কতগুলো টিস্যু মিলে কিন্তু একটা অঙ্গ তৈরি হয়, এবং কতগুলো অঙ্গ মিলে কিন্তু একটা তন্ত্র তৈরি হয়, আর অনেকগুলো তন্ত্র মিলে একটা দেহ গঠিত হয়। সো মানবদেহের বৃহত্তম অঙ্গের কথা বলছে, তাহলে এইখানে খেয়াল করো, যকৃৎ একটা অঙ্গ, হৃৎপিণ্ড একটা অঙ্গ, মস্তিষ্ক একটা অঙ্গ, চামড়া। তো চামড়া জিনিসটা দেখেই সবাই ইগনোর করবা, কিন্তু মেইন বিষয় হচ্ছে মানুষের সব থেকে বৃহত্তম অঙ্গ কিন্তু এই চামড়া। তোমাদের এই অপশনে চামড়াটাও থাকতে পারে, আবার এখানে ত্বকও থাকতে পারে। আরেকটা ব্যাপার আমি একটু বলি, আমি একটু তোমাদের এমসিকিউগুলো বুঝায় দেওয়ার চেষ্টা করব। যদি এতে তোমাদের সমস্যা হয় তোমরা স্কিপ করে যেতে পারো, বাট আমি একটু তোমাদের নলেজটা দেওয়ার চেষ্টা করি, একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। সো মানবদেহের বৃহত্তম অঙ্গ হচ্ছে চামড়া। তো এখানে তোমাদের অপশন ডিতে যদি চামড়া না থাকে, ত্বক থাকে বা স্কিন থাকে, তোমরা সেটাই দিবা। তো এরপরে আমরা পরের যে এমসিকিউ সেখানে চলে যাই। রক্তের কোন উপাদান অক্সিজেন বহন করে? দেখো, রক্তের মধ্যে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা, এই 3টা কণিকা থাকে। এছাড়া কিন্তু রক্ত রসের মধ্যে অনেক উপাদান থাকে। তো রক্তকণিকার মধ্যে 3টা উপাদান খুবই গুরুত্বপূর্ণ, তোমরা একটু ভালোভাবে মনে রাখবা। কণিকার যে লোহিত রক্তকণিকা, এটা সাধারণত অক্সিজেনটা বহন করে, হিমোগ্লোবিন রূপে। এটা হিমোগ্লোবিনের মধ্যে অক্সিজেনটা বহন করে। তো যেহেতু হিমোগ্লোবিন রক্ত লাল করে, সো রক্ত লালও করে কিন্তু এই রক্তের লোহিত রক্তকণিকাটা। তো প্রথম লোহিত রক্তকণিকার ব্যাপারটা গেল। এরপরে শ্বেত রক্তকণিকা যেটা করে, শ্বেত রক্তকণিকা করে হচ্ছে আমাদের শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি করে। অর্থাৎ শ্বেত রক্তকণিকাটা রক্তের বাইরের যে অ্যান্টিজেনটা ঢোকে শরীরের মধ্যে, অ্যান্টিজেনের সাথে মিশে অ্যান্টিবডি তৈরি করে। আচ্ছা, প্লাটিলেটের বাংলাটা হচ্ছে অনুচক্রিকা হচ্ছে রক্ত জমাট বাঁধার কাজ করে। আর প্লাজমার কাজ যদি আসে, প্লাজমা মানে হচ্ছে রক্তরস হচ্ছে বিভিন্ন ধরনের প্রোটিন ও সংরক্ষণ করে রাখে। তো নাম্বার 4 যে এমসিকিউটা, সেটা হচ্ছে ডায়াবেটিস রোগটি মূলত কোন হরমোনের ঘাটতির কারণে হয়ে থাকে? ডায়াবেটিস রোগটি মূলত ইনসুলিনের অভাবে হয়ে থাকে শরীরে। তো শরীরে যখন টেস্টোস্টেরন হরমোন বা ভিটামিন ডির পরিমাণটা বেশি থাকে, তখন ইনসুলিনটা কিন্তু নিঃসরণটা বেশি হয়। এবং যকৃৎ যখন ইনসুলিনটা আসলে নিঃসরণটা কমায় দেয়, যকৃৎ সাধারণত বাইল নিঃসরণ করে বা পিত্ত রস নিঃসরণ করে, বাট এখানে একটা এনজাইম ইনসুলিন কাজ করে। তোমরা যদি আমার রায়হান্স একাডেমি যেখানে আমি বায়োলজি সম্পর্কে আলোচনা করি সেই ভিডিও দেখো, তাহলে হয়তো বুঝতে পারবো। আমি ইনসুলিন নিয়ে ডিটেলস এখানে আলোচনা করেছিলাম। এটা হচ্ছে ইন্টারমিডিয়েট, এটা বায়োলজির পার্ট। তো সেইখানে হচ্ছে ইনসুলিনটা যখন উৎপন্ন
কমায় দেয় তখনই সাধারণত ডায়াবেটিস রোগটা আসলে মানুষের শরীরে দেখা দেয়। তো ইনসুলিনের অভাবেই কিন্তু ডায়াবেটিস হয়। এখানে যদি তোমার অপশনে ইনসুলিন না থাকতো, টেস্টোস্টেরন থাকতো, টেস্টোস্টেরনের কারণে যেহেতু ইনসুলিন উৎপন্ন হয়, ভিটামিন ডি এর কারণে ইনসুলিন উৎপন্ন হয়, এই তিনটাই কিন্তু একই রিলেটেড। সো এই জিনিসটা একটু মাথায় রাখবা। আচ্ছা, নাম্বার 5 যেটা, মানবদেহে রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? এটা হচ্ছে নাম্বার বি, যেটা স্পাইগোম্যানোমিটার। তো এটা একটু মনে রাখবে, স্পাইগোম্যানোমিটার। বাট অনেকেই ভুল করে কিন্তু এটা স্টেথোস্কোপ দিয়ে দিবা। স্টেথোস্কোপ কিন্তু শুধু রক্তচাপ পরিমাপের জন্য ব্যবহার করা হয় না, এটা অন্যান্য অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয়, বাট রক্তচাপ পরিমাপের জন্য স্পেশালি হচ্ছে স্পাইগোম্যানোমিটার, এইটা ব্যবহৃত হয়। নাম্বার 6 যেটা, ফুসফুসের প্রধান কাজ কি? ফুসফুসের প্রধান কাজ কিন্তু অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাই অক্সাইড নির্গমন করা। এটা ম্যাক্সিমাম স্টুডেন্টরাই আমরা জানি। নাম্বার 7 যে প্রশ্নটা, কোন হাড়টি মানব দেহের দীর্ঘতম হাড়? এটা একটু মনে রাখবা। হিউমেরাস আর ফিমার, এই দুইটার মধ্যে হয়তো কনফিউজ হয়ে যাইতে পারো তোমরা। হিউমেরাস হচ্ছে হাতের হাড়, অর্থাৎ হিউমেরাস, রেডিওয়ালনা, কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জেস, এই কয়টা হাড় কিন্তু হাতে থাকে, অর্থাৎ এই কয়টা কিন্তু হাতের অস্থি। আর পায়ের অস্থি হচ্ছে ফিমার, টিবিয়া, ফিবুলা, টার্সাল, মেটাটার্সাল, ফ্যালাঞ্জেস। এছাড়া একটা প্যাটেলা নামের একটা হাড় থাকে। তো ফিমারটা হচ্ছে পায়ের হাড় এবং এই হাড়টা মানবদেহের দীর্ঘতম হাড়, এটা একটু মনে রাখবা। নাম্বার 8 যে প্রশ্নটা, মানবদেহে কতটি কিডনি থাকে? মানবদেহে কতটি কিডনি থাকে? এটা মনে হয় তোমরা ম্যাক্সিমামই জানো। 2টা কিডনি থাকে, 2টা সিমের বিসির মতো দেখতে অনেকটা, এরকম 2টা কিডনি থাকে একটা মানবদেহে। নাম্বার 9 যে প্রশ্নটা, রক্তের পিএইচের মান সাধারণত কত হয়? এটা আমি আগেও একদিন বলছিলাম। তো রক্তের পিএইচের মান সাধারণত 7.4 হয়। এটা একটু দরকার হলে মুখস্থ করে রেখো বা মনে রেখো। আচ্ছা, নাম্বার 10 যেটা, হেপাটাইটিস কোন অঙ্গের রোগ? এটা একটু ভালো মতো বুঝো। হেপাটাইটিস কোন অঙ্গের রোগ? আমরা দেখবা ম্যাক্সিমাম রোগের ক্ষেত্রে আইটিস কথাটা উল্লেখ থাকে। ব্রোঙ্কাইটিস, হেপাটাইটিস বা অনেক ক্ষেত্রে যে এই আইটিস কথাটার মানে হচ্ছে ইনফ্লামেশন বা প্রদাহ, অর্থাৎ এই জায়গাটা ক্ষতর সৃষ্টি হয়। তো ফুসফুসের মধ্যে ক্ষত সৃষ্টি হলে সেটা আমরা ব্রোঙ্কাইটিস বলতে পারি। কিডনির মধ্যেও এরকম ক্ষত সৃষ্টি হতে পারে, হার্টের মধ্যেও ক্ষত সৃষ্টি হতে পারে। যকৃতের মধ্যে যদি ক্ষত সৃষ্টি হয় তখন আমরা সেটাকে বলি হেপাটাইটিস। তো এটা একটু মনে রাখবা, হেপাটাইটিস হচ্ছে যকৃতের রোগ। তো এই 10টা এমসিকিউ আমার মনে হয় সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এবং আমি আশা করি এর মধ্য থেকে একটা কি 2টা প্রশ্ন তোমরা মেইন পরীক্ষায় পাবা, অর্থাৎ আগামী নার্সিং ভর্তি পরীক্ষাতে পেয়ে যাবা। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে নতুনবার হলে সাবস্ক্রাইব করে ফেলো। এছাড়া আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করতে পারো। আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক, সবগুলো লিঙ্ক আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আর অবশ্যই কিন্তু চ্যানেলে নতুনবার হলে সাবস্ক্রাইব করে ফেলবা। পরের কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ সবাইকে।